সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। বাবা মা আর সন্তানের ভিতর ইতিবাচক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস এবং সম্মান। বাবা মা আর সন্তানের ভিতর ইতিবাচক সম্পর্ক গঠনের জন্য সবাই মিলে একত্রে আনন্দঘন সময় কাটানো একান্ত প্রয়োজন। সন্তানের সাথে একত্রে সময় কাটানোর অর্থ একে অপরের পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা এসব কিছু সম্পর্কে গভীরভাবে জানা। সন্তানদের সাথে আনন্দঘন সময় কাটানো অর্থ আপনি আপনার সন্তানকে পছন্দ করেন এবং তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন। এই আনন্দঘন সময় কাটানো যে কোনো সময়ে বা যে কোনো খানে হতে পারে। এটা আপনার দৈনন্দিন কাজকর্মের মধ্যেই ঘটতে পারে। তার জন্য আলাদা করে সময় বের করার দরকার হয় না। বাবা মা আর সন্তানের সম্পর্ক দুই স্তরের বলে বিবেচনা করা যেতে পারে। প্রথমটি হচ্ছে পারস্পরিক রেসিপ্রোকাল এবং অন্যটি হচ্ছে অনুশাসনমূলক অথরিটেরিয়ান। পারস্পরিক সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক, যা স্থায়ী এবং ইতিবাচক। আর অনুশাসনমূলক সম্পর্ক হচ্ছে বাবা মায়ের প্রতি সন্তানের আনুগত্যতার সামাজিক দায়বদ্ধতা। তার জন্যে অনেক ক্ষেত্রেই সন্তানকে বাবা মায়ের পছন্দের কাছে নিজেদের পছন্দকে জলাঞ্জলি দিতে হতে পারে। প্রথমটি ঐশ্বরিক আর পরেরটি পার্থিব। তবে এটা স্বতঃসিদ্ধ যে পার্থিব ব্যাপারে বাবা মা আর সন্তানের মধ্যে মনোমালিন্য হয়ে সম্পর্ক তলানিতে ঠেকলেও তারা নাড়ির টানে অর্থাৎ রক্তের টান অনুভব যখন করে তখন একে অপরকে ক্ষমা করে দেওয়ার সাহস পর্যন্ত তারা দেখায়। এ বিষয়টি নিয়ে অজান লেখকের কাহিনী সংকলন করে বাবা আর মেয়ের মধ্যে সম্পর্কের সেরকম একটা কাহিনী আজ বর্ণনা করব, যেখানে বাবার অনুশাসন মেয়ে না মেনে নেওয়ার ফলে তাদের সম্পর্ক বিষময় হয়ে ওঠে। কিন্তু বৃদ্ধ বাবা যখন মৃত্যুশয্যায়, তখন বাবা আর মেয়ে দুজনেই ঐশ্বরিক বন্ধনের টানের কাছে নিজেদের সব মান অভিমান জলাঞ্জলি দিয়ে দুটো হৃদয় এক হয়ে যাওয়ার ঘটনা। কাহিনীর শিরোনাম হচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করে না, টাইম ওয়েটস ফর নান। জানুয়ারি মাসের এক সন্ধ্যা। এই সময়টাতে হাসপাতালটি অনেক ব্যস্ত থাকার কথা, কিন্তু হাসপাতালটি তখন অস্বাভাবিকভাবে চুপচাপ আর শান্ত বলে পরিলক্ষিত হয়, অনেকটা ঝড়ের আগে থমথমে ভাবের মতো। হাসপাতাল বিল্ডিংয়ের 7ম তলায় নার্সদের স্টেশনে দাঁড়িয়ে আমি আমার ঘড়িটা দেখে নিলাম। ঘড়ির কাঁটা তখন রাত 9টা ছুঁয়েছে। আমি স্টেথোস্কোপটা আমার ঘাড়ে জড়িয়ে যথা দ্রুততার সাথে ফ্লোরের সব থেকে শেষের রুম, যার নাম্বার 712, সেদিকে পা বাড়ালাম। রুম নাম্বার 712-তে একজন নতুন পেশেন্ট মিস্টার উইলিয়ামস ভর্তি হয়েছেন। মানুষটি একা এসেছেন এবং কিছুটা রহস্যজনকভাবে তিনি তার পরিবার সম্পর্কে কিছু বলতে অনীহা প্রকাশ করেছেন। আমার ঢোকার শব্দে মিস্টার উইলিয়ামস বেশ উৎসুক হয়ে মুখ ফিরে আমার দিকে তাকালেন, কিন্তু শুধুমাত্র আমাকে অর্থাৎ একজন নার্সকে দেখে তিনি তার চোখ নামিয়ে নিলেন। আমি তার বুকে স্টেথোস্কোপটা লাগিয়ে তার হার্টবিট অনুভব করলাম। হার্টবিট মোটামুটি স্বাভাবিক দেখে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। কয়েক ঘন্টা আগে তার একটা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়েছে। ধবধবে সাদা চাদরে মোড়া হাসপাতালের বেডে শুয়ে তিনি আমার দিকে তাকালেন। নার্স, তুমি কি? তিনি দারুণভাবে দ্বিধান্বিত হয়ে কথা শুরু করতে আবার থেমে গেলেন। তার দু চোখের কোনা গড়িয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। এর আগেও একবার তিনি আমাকে কিছু একটা জিজ্ঞেস করতে যেয়ে এমনিভাবেই থেমে গিয়েছিলেন। আমি তার হাতটা আমার হাতে নিয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। দয়া করে তুমি কি আমার মেয়েকে একটু খবর দিবে? তাকে বলবে যে আমার একটা মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল। তুমি তো বুঝতেই পারছো আমি একাকী বাস করি, আর মেয়েটি ছাড়া দুনিয়ায় আমার আর আপন কেউ নেই। কথা বলতে বলতে তার শ্বাসকষ্ট হতে লাগলো। আমি তাড়াতাড়ি অক্সিজেন মাস্কটা তার নাকে লাগিয়ে দিলাম।
চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে টেলিফোন করব। তাকে আমি পরীক্ষা করতে করতে আশ্বস্ত করলাম। তিনি বেডের চাদরটি একটু কুঁচকে ধরে একটু সোজা হওয়ার চেষ্টা করলেন। তার মুখমণ্ডলে গভীর দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। আমার মেয়েটিকে এখনই কল করো, যত তাড়াতাড়ি সম্ভব। কথা বলতে বলতে তিনি খুব ঘন ঘন নিঃশ্বাস টানতে লাগলেন। আমি তার কাঁধে হাত বুলিয়ে দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, এখান থেকে বের হয়ে প্রথম যে কাজটি আমি করব সেটা হলো আপনার মেয়েকে কল করা। তাকে আশ্বস্ত করে আমি রুমের লাইটটি অফ করে দিলাম। মিস্টার উইলিয়ামস তার 50 বছর বয়সী মুখমণ্ডলে একজোড়া সুন্দর নীল চোখ যে দুটি তিনি বন্ধ করলেন। সিঙ্কের নিচে জ্বলতে থাকা একটা ডিম লাইট বাদে 712 নম্বর রুমটি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। নিস্তব্ধ রুমে কেবলমাত্র মৃদু অক্সিজেন টানার শব্দটুকু শোনা যেতে লাগলো। আমার পা দুটো যেন একটুও নড়তে চাচ্ছিল না। আমি নিস্তব্ধ আধার ঠেলে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। হাসপাতালের 712 নম্বর রুমের জানালার টিন্টেড গ্লাসের পাল্লাগুলো যেন ঠান্ডায় জমে গেছে। জানালার ওধারে পার্কিং স্পেসটায় কুয়াশা ঢাকা। নার্স, তুমি আমাকে এক টুকরো কাগজ আর একটা কলম দিতে পারো? তিনি আমাকে উদ্দেশ্য করে মৃদুস্বরে কথাটা বললেন। আমি আমার পকেট থেকে একটা কলম আর নোটপ্যাড থেকে একটা হলুদ রঙের কাগজ তার বেডসাইড টেবিলে রাখলাম। আমি বেরিয়ে নার্স স্টেশনে এসে ফোনের পাশে রাখা চেয়ারটিতে বসলাম। রেজিস্টারে মিস্টার উইলিয়ামসের নামের পাশে তার নিকটতম আত্মীয় হিসাবে তার মেয়ের নাম লেখা ছিল। সেখান থেকে আমি তার মেয়ের টেলিফোন নম্বরটি সংগ্রহ করে তাকে কল করলাম। ওপার থেকে শান্ত কণ্ঠে উত্তর আসলো। আমি বললাম, জেনি, আমি সুইকেট, আমি আমার নাম বললাম। আমি হাসপাতালের ডিউটিরত একজন নার্স। আমি আপনার বাবার খবর দেওয়ার জন্য ফোনটা করেছি। আজ রাতে একটা মৃদু হার্ট অ্যাটাকের পর তিনি এখানে অ্যাডমিট হয়েছেন। না, আপনি এ কি বলছেন? আমার বাবা কি মরণাপন্ন? টেলিফোনে জেনির ভয়ার্ত চিৎকারে আমি একটু ঘাবড়ে গেলাম। না, আপনি যেমন আশঙ্কা করছেন ভয়ের তেমন কোনো কারণ নেই। আমি তাকে আশ্বস্ত করে শান্ত করার চেষ্টা করলাম। দয়া করে আপনি আমার বাবাকে বাঁচিয়ে রাখুন। জেনি কাঁদতে লাগলো। বাবার জন্য মেয়ের আশঙ্কিত কণ্ঠস্বর আমাকে হতচকিত করে দিল। আমার টেলিফোন ধরা হাতটা কেন জানি কাঁপতে লাগলো। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বাবার চিকিৎসার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করছি। আমি জেনিকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। আপনাকে আমি কি করে বোঝাবো? কথা বলতে বলতে জেনি আবার কান্নায় ভেঙে পড়ল। বাবার উপর অভিমান করে আমি প্রায় 1 বছর যাবৎ বাবার সাথে কথা বলি না। আমার 21তম জন্মদিন পালনের সময় আমার ভালোবাসার ছেলেটিকে নিয়ে বাবার সাথে আমি তর্কে জড়িয়ে পড়েছিলাম। সেদিনই আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসি, তারপর আর ফেরত যাইনি। আমি বাবাকে বেরিয়ে আসার সময় শেষ যে কথাটি বলেছিলাম সেটা হলো, বাবা, আমি তোমাকে ঘৃণা করি। এই কয় মাস যাবৎ আমি অনেকবার ভেবেছি যে বাবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিই। কথা বলতে বলতে জেনির গলা ধরে আসলো। তার ডুকরে ডুকরে কান্নার শব্দ পরিষ্কারভাবে আমার কানে এসে লাগতে লাগলো। আমি বসে বসে টেলিফোনে সে শব্দ শুনতে শুনতে আমারও দুগাল বয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। একজন বাবা আর একজন তার একমাত্র কন্যা, তারা এত আপন হয়েও আজ তাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয়েছে। কথাটা ভেবে আমার নিজের বাবা, যিনি আমার থেকে অনেক দূরে থাকেন, তার কথা মনে পড়তে লাগলো। ভাবলাম, আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট কথাটা বাবাকে আমি অনেক দিন আগে বলেছি। এই কথাটা বলার পরে অনেক সময় পেরিয়ে গিয়েছে। জেনি যখন নিজেকে সামলাতে ব্যস্ত, তখন আমি আমার মনের গহীনে একটা প্রার্থনা করলাম, প্রভু দয়া করো, মেয়েটিকে তার বাবার কাছ থেকে ক্ষমা ভিক্ষা করার সুযোগ করে দাও। আমি এখনই রওনা দিচ্ছি, 8 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। তাড়াতাড়ি করে কথাটা বলে জেনি লাইনটা কেটে দিল। কোন একটা কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত করে চিন্তাটা মাথা থেকে সরানোর জন্য ডেস্ক থেকে একটা জরুরি রিপোর্ট নিয়ে পরীক্ষা করার জন্য মনোনিবেশ করতে চাইলাম, কিন্তু কিছুতেই
মিস্টার উইলিয়ামসের চিন্তাটা মাথা থেকে সরাতে পারলাম না। আমি জানি যে রুম নাম্বার 712-তে আমাকে যেতেই হবে। আমি প্রায় দৌড়ে লম্বা করিডোর অতিক্রম করে রুম নাম্বার 712 দরজা খুলে প্রবেশ করলাম। মিস্টার উইলিয়ামস নিশ্চল হয়ে শুয়ে আছেন। আমি চমকে উঠে তার নাড়ি পরীক্ষা করে এমার্জেন্সি সাহায্যের জন্য কোড 99-কে সংকেত পাঠালাম। মিস্টার উইলিয়ামসের বড় একটা হার্ট অ্যাটাক হয়েছে। আমি তড়িৎ গতিতে তার বেডটি লেভেল করে তার মুখে মুখ লাগিয়ে তার ফুসফুসে অক্সিজেন ঢুকানোর চেষ্টা করতে লাগলাম। আমি আমার হাতের তালু দিয়ে গায়ের যত বল আছে তা প্রয়োগ করে তার বুকে চাপ দিয়ে অক্সিজেন প্রবাহ ঘটানোর চেষ্টা করতে লাগলাম। 1, 2, 3 গুনে গুনে 15 পর্যন্ত চেষ্টা করলাম। আবার তার মুখে মুখ লাগিয়ে অক্সিজেন সরবরাহ করতে চাইলাম। এমার্জেন্সির কেউ তখন অবধি এসে পৌঁছায়নি। আমি পাগলের মতো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা চালু রাখলাম আর মনে মনে প্রার্থনা করতে লাগলাম, প্রভু, তার মেয়েটি এখনই আসছে, এক্ষুনি পৌঁছাবে, সে অবধি তাকে বাঁচিয়ে রাখো, এমনিভাবে সব শেষ হতে দিও না প্রভু। তখনই রুমের দরজাটা সজোরে ধাক্কায় খুলে গেল। এমার্জেন্সি মেশিনারি সহ ডাক্তার আর নার্স রুমটি ভরে ফেলল। একজন ডাক্তার রোগীর বুকে পাম্প করে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করতে লাগলো। তার মুখে নল ঢুকিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হলো। নার্স তার ভেনে ইঞ্জেকশন পুশ করতে লাগলো। আমি হার্ট মনিটরের সংযোগটা লাগিয়ে দিলাম। মনিটরের পর্দায় কোনো কম্পনি পরিলক্ষিত হলো না। আমার হার্টবিট বেড়ে গেল। প্রার্থনা করতে লাগলাম, প্রভু, এভাবে তুমি শেষ হতে দিও না। মনে অতৃপ্তি আর ঘৃণাবোধ নিয়ে তাকে এভাবে যেতে দিও না। তার মেয়ে এখনই এসে পৌঁছাবে। মেয়েটিকে একটু প্রায়শ্চিত্তের সুযোগ তুমি করে দাও। পাশ থেকে ডাক্তার উত্তেজিত স্বরে আমাকে সরে যেতে বললেন। ইলেকট্রিক শক দেওয়ার চাকতিটি আমি ডাক্তারের হাতে তুলে দিলাম। তিনি সেটা দিয়ে মিস্টার উইলিয়ামসের বুকে শক দিতে লাগলেন। কিন্তু আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা কোনো কাজে আসলো না। মিস্টার উইলিয়াম মারা গেলেন। একজন নার্স অক্সিজেনের নলটি খুলে দিল। তারপর এক এক করে সবাই ভারাক্রান্ত হৃদয়ে কক্ষটি ত্যাগ করল। এরকম কেন হলো? আমি বেডে শায়িত মিস্টার উইলিয়ামের নিশ্চল দেহের পাশে বোবা বধির মতো দাঁড়িয়ে রইলাম। চারদিক নিস্তব্ধ। হিমশীতল বাতাসের ঝাপটা লেগে শুধু জানালাটি শব্দ করতে লাগলো। আকাশ থেকে পড়া বরফের টুকরো জানালায় ঠকঠক করে আঘাত করতে লাগলো। নিকষ কালো অন্ধকার বাইরেটা একদম গিলে ফেলল। কিভাবে মিস্টার উইলিয়ামসের মেয়ের মুখামুখি আমি হব, কি বলবো তাকে, সেটা ভাবতে লাগলাম। আমি 712 নম্বর কক্ষ থেকে বেরিয়ে বাইরে এসে দেখি জেনি বাইরের দেওয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। একজন ডাক্তার এই 712 নম্বর রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় জেনিকে সব জানিয়ে তাকে সান্ত্বনা দিয়ে গিয়েছে। আমি খুব শান্তভাবে তার একটা হাত আমার হাতে নিয়ে তাকে নার্সদের বিশ্রামের জায়গায় নিয়ে গেলাম। আমরা দুটো চেয়ারে পাশাপাশি বসলাম। কারো মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। জেনে নিশ্চলভাবে জানলার দিকে তাকিয়ে রইল। কি স্বচ্ছ কাচের মতো তার মুখাবয়ব, যেন একটু আঘাতে ঝরঝর করে ভেঙে পড়বে। ফোনে যার সাথে কথা হয়েছে আমি সেই নার্স বলে পরিচয় দিলাম। আমি আমার অযোগ্যতার কথা বলে জেনির কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলাম। মুখে বললে কি হবে, আমি আমার বাবাকে কখনোই ঘৃণা করিনি। তুমি বিশ্বাস করো, আমি বাবাকে খুব ভালোবাসতাম। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ জেনির। জেনির প্রকাশ করা মনোভাবের বিপরীতে কিছু বলার সাহস আমার হলো না। শুধু মনে মনে প্রার্থনা করলাম, প্রভু, তুমি সদ্য বাবাকে হারানো মেয়েটির সহায় হও। জেনি হঠাৎ করে আমার মুখের দিকে তাকালো। আমি বাবাকে এক নজর দেখতে চাই। জেনির কথায় আমার মনে হলো বলি, মৃতদেহকে দেখে তোমার যন্ত্রণা বাড়ানো ছাড়া আর কি কোনো লাভ হবে? কিন্তু তেমন কিছু না বলে আস্তে করে তার হাতটা ধরে ধীরে ধীরে লম্বা করিডোর দিয়ে হেঁটে 712 নম্বর রুমে আমরা গেলাম। রুমের ভিতরে ঢোকার আগে
ঠিক আগ মুহূর্তে জেনিকে সাহস জোগানোর জন্য আমি তার হাতে মৃদু চাপ দিলাম। জেনি দরজাটা খুলে ঢুকলো। আমরা দুজনকে জড়িয়ে ধরে ধীর পদক্ষেপে বেডের দিকে এগোলাম। জেনি নিজেকে সামলানোর জন্য নিচু হয়ে বিছানার চাদরে মুখ লুকালো। আমি পাশের টেবিলে হেলান দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করাতে আমার হাত টেবিলের উপর রাখা একটা হলুদ কাগজের টুকরোর উপরে গিয়ে পড়ল। কাগজটা চেনা মনে হয়। আমি সেটা তুলে তার উপরে চোখ বুলালাম। লেখা আছে, জেনি সোনা, আমি তোমাকে ক্ষমা করলাম। আশা করি তুমিও আমাকে ক্ষমা করবে। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি সোনা, তোমার বাবা। কাগজটা জেনির দিকে এগিয়ে ধরতে আবেগে আমার হাতটা কাঁপতে লাগলো। জেনি সেটা পড়লো একবার, দুবার, অনেকবার। তার দুঃখ ভারাক্রান্ত মুখের উপর একটা স্বস্তির জ্যোতি ফুটে উঠল। সব রাগ, অভিমান, বেদনা স্বস্তির অর্ঘ্য হয়ে জেনির দু চোখ বয়ে গড়িয়ে পড়তে লাগলো। জেনি সেই কাগজের টুকরোটি তার বুকে জড়িয়ে ধরে রাখল। প্রভু, তোমাকে শত কোটি ধন্যবাদ। জানলার দিকে তাকিয়ে আমি নিজের মনে মনে বিড়বিড় করে বলতে লাগলাম। কয়েকটি চকচক করা তারা রাতের আকাশ ভেদ করে উকিঝুঁকি মারতে লাগলো। একটা বরফের টুকরো বাতাসে উড়ে এসে জানালায় ঠিকরে পড়ে ভেঙে খান খান হয়ে গলে নিঃশেষ হয়ে গেল। ভাবলাম, জীবনটা প্রকৃতই জানলার উপর ঠিকরে পড়া খান খান হয়ে যাওয়া বরফের মতো ভঙ্গুর। কিন্তু প্রভুকে ধন্যবাদ যে মানুষের সম্পর্কটাও একই রকম ভঙ্গুর হলেও তা আবার এক মুহূর্তেই জোড়া লাগানো যায়। ভাবলাম, নষ্ট করার মতো একটু সময় আমার হাতে নেই। আমি সেখান থেকে বেরিয়ে সোজা টেলিফোন রুমে গেলাম। একটু দেরি না করে আমি বাবাকে কল করব আর বলবো, বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এই প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট্ট একটা তরঙ্গ তুলতে সমর্থ হয়, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।